প্রায় ২২৬ একর জায়গা জুড়ে বিস্তৃত ১৩৮ বছর পুরনো এই গার্ডেনটি শুধু একটি পার্ক নয়, এটি কুয়ালালামপুর শহরের ফুসফুস। এখানে রয়েছে ৩,০০০-এরও বেশি প্রজাতির প্রায় ৬,৫০০টি গাছ, দৃষ্টিনন্দন অর্কিড, তুন আব্দুল রাজ্জাকের মেমোরিয়াল এবং জাতীয় মহাকাশ বিজ্ঞান কেন্দ্র সহ অসংখ্য আকর্ষণীয় স্থান। আসসালামু আলাইকুম, আমি মাসুম। মালয়েশিয়া সিরিজের চতুর্থ পর্বে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানবো পারদানা বোটানিক্যাল গার্ডেন এর ইতিহাস, ঐতিহ্য এবং কেন আধুনিক শহরের জন্য এমন একটি সবুজ জায়গা খুব গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। আমরা কিছুক্ষণ আগে একটা ক্যাব বুক করেছিলাম, কিন্তু সেটা ক্যান্সেল করে দিচ্ছে। পরে আরেকটা ক্যাব বুক করলাম, অলরেডি চলে এসছে। আমরা রওনা দিয়ে দিলাম পারদানা বোটানিক্যাল গার্ডেনে। খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়ার কথা, দেখি কতক্ষণ লাগে। এই ভিডিওটি আমার ৩৮ দিন মালয়েশিয়া ও থাইল্যান্ড ভ্রমণের ডকুমেন্টারির একটি অংশ। নতুন পর্বগুলো আসবে ধারাবাহিকভাবে পুরো যাত্রার গল্প নিয়ে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এটা হচ্ছে পারদানা বোটানিক্যাল গার্ডেন। কুয়ালালামপুর শহরের ভিড়ভাট্টা এড়িয়ে চলে এসেছে এক সবুজে ঘেরা রাজ্যে। মূলত এটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে 1888 সালে তৈরি করা শুরু হয়। আলফ্রেড ভেনিং এর মূল পরিকল্পনাকারী হলেও ফ্রাঙ্ক সোয়েটেনহ্যাম এর গুরুত্বপূর্ণ অবদানের ফলেই 1888 সালে এই গার্ডেনটি গড়ে ওঠে। এরপর 1889 সালে স্যার সেসল ক্লেমেন্ট্রি স্মিথ আনুষ্ঠানিকভাবে লেক গার্ডেন নামে এটি উদ্বোধন করেন। পরবর্তীতে মালয়েশিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং উন্নয়নের জনক তুন আব্দুল রাজ্জাক 1975 সালে এর নাম দেন পারদানা লেক গার্ডেন। আর 2011 সালে তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক ধাপে ধাপে গার্ডেনটি সংস্কার করে আজকের আধুনিক রূপ দেন এবং এর নামকরণ করেন পারদানা বোটানিক্যাল গার্ডেন। ঝর্ণার মতো জায়গাটা অনেক সুন্দর করে সাজানো আছে, কৃত্রিমভাবেই সাজিয়েছে পাথর দিয়ে। তবে এটা ন্যাচারাল ঝর্ণা যেরকম হয়, পাথরগুলো থাকে, গাছপালা থাকে, এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, কিছু হরিণ। বেশ ভালো একটা জায়গায়। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় আর দর্শকরা এইরকম একটা এনভায়রনমেন্টে অনুষ্ঠানটা উপভোগ করতে পারে। এই জায়গাটা দেখেন, এখান থেকে বেশ সুন্দর। কংক্রিটের ব্যস্ত শহর, উঁচু উঁচু ভবন আর প্রতিদিনের ক্লান্তিকর জীবনের মাঝেও মানুষের বেঁচে থাকার জন্য দরকার একটুখানি স্বস্তি, একটু প্রকৃতি। আর ঠিক সে কারণেই আধুনিক প্রতিটা শহরের মাঝেই থাকা উচিত পারদানা বোটানিক্যাল গার্ডেনের মতো একটি সবুজ আশ্রয়। জায়গাগুলোকে আকর্ষণীয় করার জন্য খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গায় ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ আগে যখন আমি এই পার্কের মধ্যে আসছিলাম, এক মিলিটারি ভেটারেনের সাথে দেখা হয়েছিল। ওনার সাথে গল্প করতে করতে জানলাম যে এটা আসলে খুব ভোরে আসার জন্য পারফেক্ট জায়গায়। দুপুরের জায়গাটা অনেক বেশি উত্তপ্ত হয়ে যায়। এখন যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে, তুন আব্দুল রাজ্জাকের মেমোরিয়াল, তার জীবনী আর কি এই জায়গাতে সংরক্ষণ করা আছে। এখানে রিসেপশনে আসলে কেউ নাই, এখানে বলছে যে রেজিস্টার করতে। এখন আমি দাঁড়িয়ে আছি আব্দুল রাজ্জাক হুসেন মেমোরিয়ালের সামনে। ইনি হচ্ছেন মালয়েশিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী। 1970 থেকে 1976 সাল পর্যন্ত তিনি মালয়েশিয়ার ক্ষমতায় ছিলেন এবং তাকে বলা হয় মালয়েশিয়ার ফাদার অব দ্য ডেভেলপমেন্ট অথবা উন্নয়নের জনক। ইনার অবদান অনেক বেশি ছিল এই মালয়েশিয়াকে গড়ে তোলার জন্য। যদিও কিছুটা আমাদের জন্য দুঃখের বলা যায় এই হিস্ট্রিটা। আপনি যদি সময়কালটা আসলে খেয়াল করেন, 1970 থেকে 76, তার মানে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধটা আসলে এই সময়ে পড়ে। মালয়েশিয়ার তৎকালীন সরকার সবসময় পাকিস্তানকে সাপোর্ট করত। তারা যেহেতু একটা মুসলিম দেশ এবং ওআইসির মেম্বার ছিল, ওআইসির মেম্বার যতগুলো মুসলিম কান্ট্রি, তারা কিন্তু বাংলাদেশকে সেই সময়ে কোনো অংশেই সাপোর্ট করে না। আপনি যদি সৌদি আরবের কথা চিন্তা করেন, আপনি যদি মিশরের কথা চিন্তা করেন, কিংবা আরও যে বড় বড় দেশগুলো ছিল ওআইসিতে,
কোনো দেশই কিন্তু বাংলাদেশকে 71-এর সময় সাপোর্ট করে না, তারা সব সময় পাকিস্তানকে সাপোর্ট করেছিল। সেই সময় রাজ্জাক হুসাইন প্রথমে সাপোর্ট না করলেও পরে কিন্তু তিনি বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং বাংলাদেশের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। আর সেই সময় থেকেই কিন্তু বাংলাদেশের শ্রমিকগুলা এই মালয়েশিয়াতে আসা শুরু করে। সেদিক থেকে চিন্তা করলে আমাদের জন্য আসলে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দিতে পারি ইনার সম্পর্কে। জায়গাটা বেশ হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ থেকে বেশ ইম্পর্টেন্ট একটা জায়গা। এই শহরীয় জীবনে আসলে কিছু যদি এইরকম জায়গা দেখতে পাওয়া যায় বেশ ভালোই লাগে। এই জায়গাতেও আর একটা গেট ওপেন আছে, এটাও একটা এক্সিবিশন হল। বাংলাদেশের কোনো মিউজিয়ামে গেলে আপনাকে রেকর্ড করতে দিবে না। আমি জানি না এর পিছনের রিজন কি হতে পারে। ডেফিনেটলি যদি বিরক্ত হয়ে যায় মানুষ এই জন্য করে থাকে, সেটা একটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু আপনি যখন কোনো জায়গায় রেকর্ড করতে দিবেন, ডেফিনেটলি সেটা আপনাকে ট্যুরিজম বাড়াতেই হেল্প করবে। কারণ আমি যদি একটা ইন্টারেস্টিং জিনিস ভিডিওতে দেখি, ডেফিনেটলি সেটা সচক্ষে দেখার চেষ্টা করব। কিন্তু বাংলাদেশে আসলে আপনি কোনো কিছু এক্সপেক্ট করতে পারবেন না। আমি এই জায়গায় আসলাম, রেকর্ড করতে পারমিশন নাও, তারা বললো যে এখানে রেকর্ড করা যায়, সমস্যা নাই। এখানে হয়তো অফিস টফিস কিছু একটা হবে, সুন্দর করে সাজানো আছে। উপরে গিয়ে দেখি আসলে কি দেখা যায়। এটা কিন্তু কাচের তৈরি, এই জায়গায় আপনার লাইটের কোনো প্রয়োজন হচ্ছে না। তবে যেটা বুঝলাম, তিনি আসলে বিশাল বড় মাপের নেতা ছিলেন। একটা হাতির দাঁতের ওপরে চাইনিজ আর্ট করা আছে। এগুলো হয়তো বিভিন্ন দেশে গিয়ে যখন রাষ্ট্রীয় গিফট পাই, সেই জিনিসগুলোই মনে হলো। বের হয়ে যাচ্ছি। মালয়েশিয়া কিন্তু ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছে। আমরা যেমন 47 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিলাম, তারপরে ইতিহাস আসলে ব্যাখ্যা করার কিছু নাই, সবাই জানেন। মালয়েশিয়া কিন্তু ভারত ভাগের 10 বছর পর ব্রিটিশ শাসন মুক্ত হয়েছে। কিন্তু আমরা ভারতীয়রা, আমি ভারতীয় বলতে বোঝাচ্ছি পুরো সাবকন্টিনেন্টটাকেই, যে আমাদের নিজের জাতকে আর জাতে তুলতে পারি নাই। আমার এই মেমোরিয়ালটা ঘুরে বেশ ভালোই লাগলো। আপনাদের এই জিনিসগুলো দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি দাঁড়িয়ে আছি প্ল্যানেটেরিয়াম নেগারার সামনে। এটি মালয়েশিয়ার মহাকাশ বিজ্ঞান কেন্দ্র। মূলত এতে এদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ এমইএ স্যাট-অন মহাকাশে উৎক্ষেপণের জন্য ব্যবহৃত অ্যারিয়ানে 4 রকেট ইঞ্জিনটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে এবং স্পেস সম্পর্কিত বিভিন্ন তথ্য আর ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে স্পেসে থাকার অনুভূতি পাওয়ার মতো চমকপ্রদ ব্যবস্থা রয়েছে। সত্যি অসাধারণ ব্যবস্থা। অর্থোসেরাস আছে, প্রাণীকুলের যে বিভিন্ন শ্রেণীবিন্যাস, সেইটা আসলে জীবাশ্ম, এইগুলো আসলে এখানে একটা পর্যায় সারণী। বেশ মজার একটা বিষয়। যারা সায়েন্সে পড়েছেন তারা ডেফিনেটলি বুঝতে পারবেন। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এখানে একটা স্পেস স্যুট, বিভিন্ন যারা স্পেস এক্সপ্লোরেশন করে তারা যে স্যুটটা পরে থাকে সেইটা আসলে আমি ছবিতে দেখেছি, বিশাল অনেক জিনিস থাকে একটা স্যুটের মধ্যে। কি থাকে দেখুন, জিনিসটা আমি জীবনে প্রথম দেখলাম। বিভিন্ন রকম ট্যাঙ্ক, আর মনে হচ্ছে যে একটা ইঞ্জিন আছে এর মধ্যে। এই ইঞ্জিনের মধ্যে একটা মানুষ ঢুকে থাকে। ইনি হচ্ছেন শেখ মুজাফফর শুকুর। ইনি সেই ব্যক্তি যিনি মালয়েশিয়ার পক্ষে 10 অক্টোবর 2007 সালে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন। রাশিয়ার সুয়েজ 11 মহাকাশ যানে চড়ে তিনি সর্বপ্রথম মুসলিম ব্যক্তি যিনি রমজান মাসে মহাকাশে রোজা পালন করেছিলেন এবং মহাশূন্যে নামাজ পড়েছিলেন। এটার মধ্যে কি কি থাকে দেখেন। মানুষ এইভাবে যারা এক্সপ্লোর করে তারা এখানে শুয়ে পড়ে। এখান থেকে এখানে কন্ট্রোল করার ব্যবস্থা আছে। হাই, বেশ চমৎকার। এখানে এই যে প্যারাশুটের কথা বলছি, এই সেই প্যারাশুট। আর এখানে তার ডিসপ্লে আছে, বিভিন্ন রকমের বাটন আছে। সুন্দর, আমার এই জায়গাটা বেশ ভালো লেগেছে। এইটা বেশ ইন্টারেস্টিং। বাংলাদেশটা হচ্ছে এক্স্যাক্টলি এই জায়গায়। ও না, এটা কন্ট্রোল করা বেশ কঠিন। এটা শ্রীলঙ্কা, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। আমি যদি আর একটু জুম আউট করে ফেলি তাহলে পুরো স্পেসটাই দেখতে পাবো। এইটা হচ্ছে সেই জায়গাটা যেটা আসলে স্পেসে যাওয়ার সময় যে ফিলটা পাওয়া যায়, হয়তো সেই রকম একটা এক্সপিরিয়েন্স দেওয়া হয়। এখানে 3Dর মাধ্যমে দেখা যাচ্ছে যে আসলে ওই জায়গায় চললে ওপরে চলে যাওয়া যাবে। ওখানে ক্যামেরাতে দেখাচ্ছে যে আসলে তিনি কি ফিল করছেন। আমি এখন বেরিয়ে যাব। এখানে খুব সুন্দর দারুণ একটা অভিজ্ঞতা হলো। ছোট ছোট বাচ্চারা একদম ফার্স্ট হ্যান্ড স্পেস সম্পর্কে আইডিয়া পাচ্ছে। আমারও অনেক কিছু
দেখা ছিল না এখানে, যেগুলো দেখালাম সবকিছুই আমার কাছে নতুনত্বর অনুভূতি দিয়েছে। এখানে এই পার্কটার এত বেশি গেট যে আসলে কোন গেট যে কোন দিকে যাচ্ছে সেটা টের পাচ্ছি না, এই জন্য কিছুটা পাজলড যে আসলে কোন দিকে যাব। একটু পার্ক সাইডটা আপনাদেরকে দেখাই। এখানে একটা লেক আছে, এই লেকের কারণে এই পার্কটার আরেক নাম লেক গার্ডেন। অনেকে এটাকে লেক গার্ডেন হিসেবে চেনে। 137-38 বছরের প্রাচীন একটা পার্ক, কিন্তু এখানে আসলে চারিদিকটা দেখে মনে হবে অনেক বেশি আধুনিক। কোনো রকমের মানে প্রাচীনত্ব নাই গাছগুলো ব্যতীত, তবে দেখে বোঝা যায় জায়গাটা অনেক সুন্দর কেয়ার করা হয়। কারণ আপনি এই জায়গাটা কেয়ার না করলে এই জায়গাটা কখনোই সুন্দর থাকতো না। কিছুটা আপনি যদি বাংলাদেশের সাথে তুলনা করেন তাহলে এটা রমনা পার্ক বা বনানী পার্কের মতো বিষয়। শহরের অক্সিজেন সাপ্লাইয়ের মানে কারখানা এটা। পুরো জায়গাটা ঘুরে কয়েকশো প্রজাতির আমি গাছ অলরেডি দেখে ফেলেছি। যেমন এই যে এখানে একটা মজার বিষয় হচ্ছে কিউআর কোড দেওয়া আছে, আপনি কিউআর কোড স্ক্যান করলে এই গাছটা সম্পর্কিত আপনি তথ্য পেয়ে যাবেন। দ্যাটস এ নাইস ওয়ে অফ স্প্রেডিং নলেজ। লেট মি জাস্ট শো ইউ। এটা আমার মোবাইলে স্ক্যান করে দেখবো আসলে কি দেখা যায়। স্ক্যান হয়ে গেছে, দেখি। ওয়াও, নামটা উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে যাচ্ছে, তবে বেশ ভালো। কিউআর কোডটা যে কাজ করে এই জিনিসটা বুঝতে পারলাম। এই জায়গাটাও জোশ। এখানে সবাই বসে আড্ডা দিচ্ছে, হয়তো স্কুল কলেজের শিক্ষার্থী। সামনে এক জায়গায় পেইন্টিং করতেছে। You teach people to art, like recording? Actually, যিনার সাথে কথা বললাম উনি একটা কিন্ডারগার্টেনের টিচার। বাচ্চাদেরকে কাজ দেওয়া হয়, সেই কাজগুলো বাচ্চারা করেনি, তারা বসে বসে করতেছে। এই জায়গাটা আমার জন্য বেশি আকর্ষণীয়। এটা অর্কিড, আই লাভ অর্কিড। এই পুরো বাগানে যদি আমাকে বিশ্লেষণ করতে বলেন আমি এই জায়গাটাকে 10-এ 100 দিব। আমার অর্কিড খুব পছন্দ। এখানে বলছে সাইকাড অ্যান্ড বাম্বো কালেকশন। এটা সাইকাস, বিভিন্ন রকম সাইকাস এখানে আছে। এটা এক জাত, এইটা এক জাত, এইটা এক জাত, আর এই সাইকাসটা আবার একদমই ভিন্ন। জায়গাটা বেশ সুন্দর। আর এই জায়গাটা দেখেন, বাঁশ দিয়ে কি ধরনের একটা সুন্দর আর্কিটেকচার বানানো হয়েছে। এগুলো বাঁশের না, এগুলা লোহা। এটা বাঁশ, উপরের চালাটাও বাঁশের। আড্ডা দেওয়ার মতো জায়গা। হোয়াট এ নাইস প্লেস। আমাদের দেশের মতোই স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা এখানে এসে আড্ডা দেয়। এই গাছটির নাম ডায়মন্ড জয়ী পাম, যা জিজি প্ল্যান্ট নামেও পরিচিত। অবিশ্বাস্য হলেও সত্য, এই গাছে ফুল ও ফল আসতে সময় লাগে প্রায় 15 থেকে 20 বছর। পার্কটা এতই বড়, সুমন মেন গেটের কাছে পৌঁছে গেছে, কিন্তু আমি আসলে কোন জায়গায় এক্স্যাক্টলি আছি এখন আমি এটা বুঝতে পারছি না। সব মিলিয়ে পারদানা বোটানিক্যাল গার্ডেন শুধু একটি পার্ক নয়, এটি কুয়ালালামপুরের ইতিহাস, প্রকৃতি, বিজ্ঞান এবং শহর জীবনের মাঝে শান্তির এক অসাধারণ মিশ্রণ। মেন গেটের কাছে চলে এসেছি, এই গেট দিয়েই ঢুকেছিলাম তখন। তার মানে ওরা এই জায়গায় থাকার কথা। দেখি তাদেরকে পাই কিনা। হ্যাঁ, এই যে পাইছি। পার্কের বাইরে চলে এসেছি। আমাদের এই বড় ভাই আমাদেরকে এখন একটা রেস্টুরেন্টে নিয়ে যাবে দুপুরে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করি, সেখানে আমরা দেখাবো আসলে দুপুরে কি খাচ্ছি। মালয়েশিয়াতে এসে প্রথম সম্ভবত আজকে মালাই খাওয়ার টেস্ট করার কথা। বড় ভাই বললো আমাদেরকে যে মালয়েশিয়া আসছো আর মালাই খাওয়ার খাবা না। আমার খাওয়ার ফিলোসফিটা একটু ডিফারেন্ট। আমার কথা হচ্ছে পেট শান্তি মানে মন শান্তি। আমি যতক্ষণ পর্যন্ত বাঙালি খাওয়ার সুযোগ আছে অন্য কিছু ট্রাই করতে চাই না। এক একজনের ফিলোসফি এক এক জায়গায় থাকে যে আপনি বিভিন্ন জায়গায় যাবেন, ওই জায়গার খাবার ট্রাই করবেন, কিন্তু ঘটনা হচ্ছে আমার পেট যদি ছাই না দেয় আমার আসলে আর কোনো অ্যাক্টিভিটি করতেই আসলে সম্ভব হয় না। জানি না যে আসলে এদের রিচুয়ালের মতো কিছু মোমবাতি দিয়ে রাখছে।
দুইটা মুরগি ম্যারিনেট করে ঝুলে রাখছে। দেখে মনে হচ্ছে যে কি একটা আর্তনাদ করতেছে এই মুরগিগুলা। চলেন, ভাই কিছু একটা অর্ডার দিয়েছে, সেইটা চলে আসলে দেখাবো আপনাদেরকে। একটা ম্যাঙ্গো জুস অর্ডার করেছি। ভালোই টেস্ট। এটা একটা দুধ চা, তবে আইস যুক্ত। এটা বেশ টেস্টি। আর এইটা হচ্ছে রং চা, এটাও আইস যুক্ত। একটু টেস্টটা ডিফারেন্ট, কিন্তু খেতে খারাপ লাগবে না। পানীয় হিসেবে অনেক জোস। এই জুস একদমই মনে হচ্ছে ন্যাচারাল। আপনার এইরকম না যে প্রাণীর মতো ম্যাঙ্গো জুস, এইরকম না। মনে হচ্ছে যে আমটাই আসলে ব্লেন্ডিংয়ে দিয়ে জুসটা বানিয়েছে। তো বেশ ভালো টেস্টি। পরবর্তী খাওয়ার নাসি গোরিং। নাসি মানে ভাত, আর গোরিং মানে হচ্ছে ভাজা। তো ভাজা ভাত ইংলিশে বললে ওটা ফ্রাইড রাইস টাইপ কিছু হবে। আর এই জন্যই সাহসটা করছি যে আসলে অ্যাটলিস্ট কাছাকাছি যেগুলো চিনি বা পরিচিত সেই খাবারগুলাই আসলে খেতে চাই। এই যে খাবার চলে আসছে, ফ্রাইড রাইস, সাথে স্যুপ, একটা চাটনি, চামচ দিয়েছে। হাত দিয়ে খাইতে পারলে ভালো হতো। টেস্টি, বেশ মজা। আমরা রেগুলার যে ফ্রাইড রাইস খাই, টেস্টটা সেই রকমই, একটু ডিফারেন্ট আছে, বাট ওই ডিফারেন্টটা আরও বেশি ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা এতগুলো খাবার খেয়ে মাত্র 1300 টাকা মতো বিল আসছে। মানে আনবিলিভেবল একটা ব্যাপার। লোকাল ফুডগুলোর দাম এখানে কিছুটা কম। মানে আমি বাংলাদেশি খাবার এই 2 দিন যে খেলাম, গরুর মাংস 400 থেকে 500 টাকা প্লেট, কিন্তু মালয়েশিয়ান লোকাল যে খাবারগুলো খাচ্ছে এইগুলোতে খাওয়ার দাম অনেক কম। তো এটা বেশ সাশ্রয়ী হলো আজকে। এখন আমরা চলে যাব হোটেলে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।